টিভিএস ইনসাইটে আপনাদের সঙ্গে আছি আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, আজকে আমরা কথা বলবো দেশে চলমান যে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন হচ্ছে, সেখানে কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে একটা স্ট্রং একটা অপটিমিজম আপনার রিপোর্ট করেছে বিশ্বব্যাংক। তারা বলছে যে বিভিন্ন খাতে, যেগুলো প্রায়োরিটি সেক্টরগুলোতে যদি ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা যায়, তাহলে বছরে প্রায় 35 লাখ করে কর্মসংস্থান সৃষ্টি করা যাবে, যেটি কিনা আমরা এখন আমাদের প্রতি বছর শ্রমবাজারে যে পরিমাণ নতুন মানুষ যুক্ত হচ্ছে তার চাইতেও বেশি। তো আজকে আমরা এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে পেয়েছি আমাদের চিফ রিপোর্টার জনাব আব্বাস উদ্দিন নয়নকে। তার সঙ্গে আমরা একটু বিস্তারিত ইন্টারাকশন করি। নয়ন ভাই, স্বাগতম। ধন্যবাদ ভাই। ভেরি অপটিমিস্টিক একটা সিনারিও যে ওয়ার্ল্ড ব্যাংক বলছে, প্রবলেমগুলো নিয়ে বলছে। আসলে অপটিমিজমটা যদি আগে বলেন, অপরচুনিটিটা। ধন্যবাদ মাহমুদুল্লাহ বাবু। আপনি গতকাল আইএফসি রিপোর্ট লঞ্চিং প্রোগ্রামটা ছিলেন। সো আইএফসি মেইনলি তারা কয়েক বছর পরপরই সারা বিশ্বের ইকোনমিক সিচুয়েশন, ইনভেস্টমেন্ট, ক্লাইমেট এগুলো নিয়ে প্রতিবেদন করে। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এর আগে ইজ অফ ডুইং বিজনেস নিয়ে প্রতিবেদন করতো। সো আইএফসির এটা একটা করার বড় কারণ হলো আইএফসি আসলে চায় যে ইনভেস্টররা তাদের কাছ থেকে বিনিয়োগ নিয়ে, টাকা নিয়ে সারা বিশ্বে বিনিয়োগ করুক। বিশেষ করে বাংলাদেশের মতো যেগুলো মানে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি দেশ, যেখানে ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি আছে, সেসব দেশে তারা মার্কেট স্টাডি করে বিনিয়োগ করার জন্য। তো তারা এমন একটা প্রতিবেদনই আসলে বাংলাদেশের জন্য করেছে। 2024 সালে প্রতিবেদনটা তারা প্রিপেয়ার করেছিল, গতকাল যেটা পাবলিশ করেছে। সেখানে তারা মেইনলি প্রথমত দেখিয়েছে যে বাংলাদেশে আসলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের গতি কী। আপনি যদি দেখেন যে বাংলাদেশে আসলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট খুবই কম। 2024 সালে বাংলাদেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রায় 14% কমে গেছিল আগের বছরের তুলনায়। 2023 সালে আমাদের মাত্র 300 কোটি টাকা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ছিল, যেখানে বেশিটাও কম্পারেটিভ যে সমস্ত দেশ আছে তার তুলনায় আসলে মানে কিছুই না, খুবই কম। আপনি যদি দেখেন ইন্ডিয়াতে প্রায় 3000 কোটি টাকার মতো, 3000 কোটি ডলার মতো ইনভেস্ট, 2886 কোটি ডলার ইনভেস্ট হয়েছে ফর এফডিআই। বাংলাদেশে মাত্র 300 কোটি ডলার, খুবই সামান্য। ভিয়েতনামে এই সংখ্যাটা আরও বড়। সো বাংলাদেশে এই জন্যে যেই সিস্টেমটা দরকার এবং বাংলাদেশের যেসব খাতগুলো খুবই আমাদের জন্য লুক্রেটিভ ইনভেস্ট করার জন্য, তারা এই সমস্যাগুলো দেখিয়ে একটা লুক্রেটিভ খাত হিসেবে কিছু সেক্টরকে আইডেন্টিফাই করে। এক্স্যাক্টলি এই 4টা সেক্টরের মধ্যে আমাদের প্রধান সেক্টর, আপনি জানেন আরএমজি, বহুত সেই 80-র দশক থেকে আমরা আরএমজিতে বেশ ডেভেলপ করেছি অনেক সুযোগ সুবিধার কারণে। এর সঙ্গে তারা যোগ করেছে রিয়েল এস্টেট সেক্টর, একটা প্রমিজিং সেক্টর আমাদের। এরপর তারা ডিজিটাল ইকোনমি, এখন গ্লোবালি ডিজিটাল ইকোনমি অনেক বড় হয়েছে, আমরা সেই তুলনায় বেশ পিছিয়ে, সেটাকে তারা একটা সম্ভাবনার খাত হিসাবে দেখিয়েছে। আর একটা খাত তারা দেখিয়েছে ডাই অ্যান্ড পেইন্ট, যেটা আসলে মেইনলি রিয়েল এস্টেট এবং আরএমজির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো আমি যদি আসলে আইএফসির প্রতিবেদনটা ধরেই বলি, আসলে আইএফসি আসলে এই সেক্টরগুলো কেন দেখিয়েছে আমাদের। তো আপনি যদি রিয়েল এস্টেট সেক্টর ধরেন, আমাদের রিয়েল এস্টেট সেক্টর বাংলাদেশে 18 কোটি মানুষ, এর মধ্যে বিবিএসের তথ্য অনুযায়ী প্রায় 8 কোটির মতো ফ্যামিলি। তো প্রত্যেক মানুষই চায় যে আসলে তার একটা বাড়ি হোক। আমাদের দেশে 8 কোটি মানুষের মধ্যে 20% মতো মানুষের, এখন যারা ঢাকা শহরে প্রায় 2 কোটি মানুষ থাকে, এর মধ্যে 20% মতো মানুষের আসলে নিজস্ব বাড়ি নেই। প্রত্যেক মানুষের যদি স্বপ্ন থাকে একটা বাড়ি করার আছে, হ্যাঁ 20% আছে, 80% মানুষেরই আসলে নিজস্ব কোনো বাড়ি নেই। তো প্রত্যেকেই চায়, যেটা আসলে চাওয়াটা আসলে সারা বিশ্বব্যাপী আসলে রিয়েল এস্টেট কোম্পানিগুলো এটার যোগান দেয়, তারা লোন দেয়, তারা বাড়ি করে দিয়ে 20-25 বছরে পরিশোধ করার একটা অপরচুনিটি দেয়। মানুষজনকে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে হাউজিং সিস্টেম করার জন্য ব্যাংকিং ব্যবস্থাও একটা বড় ভূমিকা রাখে। সরকারি সিস্টেমটা এইভাবে ডেভেলপ করা, আমাদের দেশে আসলে এই সিস্টেমটা হয়নি। আপনি যদি দেখেন যে এখনও যে পরিমাণ মানুষজন প্রতি বছর যে আরবান জায়গাগুলোতে যেগুলো হয়েছে, দেখা গেছে যে আসলে উচ্চবিত্তদেরই সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ হোম হয়ে যায়, ওয়েদার মানে এটা অ্যাফোর্ডেবল থাকে না। এক্স্যাক্টলি, এটার কয়েকটা কারণ। একটা হলো আমাদের জমির দাম অনেক বেশি, এরপর আমাদের যে অর্থায়নটা, যে রিয়েল এস্টেট করার জন্য যে ব্যাংকিং সিস্টেম থেকে লোন পাবে, সেই সিস্টেমটা খুব জটিল এবং অনেক বেশি ইন্টারেস্ট, কালো টাকার দৌরাত্ম্য, এইসব কারণে পায় না। এখন আমাদের দেশে যে পরিমাণ রিয়েল এস্টেট বছরে সেল হয়, হাউজিং কোম্পানিগুলো তথ্য মতে তারা বছরে 14-15 হাজার ফ্ল্যাট বিক্রি করে, কিন্তু নর্মালি এখনও দেশে প্রায় 35-40 হাজার ফ্ল্যাট প্রতি বছর সেল হয়। বাকিগুলো কী হয়, ওই যে কোনো ব্যক্তি উদ্যোগে একজন ব্যক্তি একটা বিল্ডিং করলো,
উনি নিজে একটা ফ্ল্যাট ব্যবহার করলো, বাকি এগুলো উনি দিয়ে দিল। এগুলো খুবই মানসম্পন্ন হয় না, নিম্নমানের হয়, এগুলো কোনো রেগুলেশন হয় না, অনেকে প্রতারণার শিকার হয়। এরপরও কারণ আসলে এই যে শৃঙ্খলার মধ্যে না নিয়ে আসা হাউজিং সেক্টরটা, এবং এগুলো ডিমান্ড অনুযায়ী আমাদের রিয়েল এস্টেট সেক্টরটা গ্রো না করা। সো আইএফসি আসলে এই সম্ভাবনাটাই দেখিয়েছে যে আমাদের এখানে যদি আসলে আমরা অর্থায়নটা নিশ্চিত করতে পারি, এখানে আমরা যদি করাপশনটা দূর করতে পারি, আর এখানে যদি আসলে একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসতে পারি, জমির দাম কমাতে পারি, তাহলে আসলে আমাদের রিয়েল এস্টেট সেক্টরে বিরাট একটা ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে। আপনি জানেন যে রেনকন মতো বড় কোম্পানি বাংলাদেশে, রেকিনের মতো বড় কোম্পানি বাংলাদেশে আসছে ইনভেস্ট করার জন্য, আরব বিদেশি বেশ কয়েকটা কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করার জন্য অপেক্ষা করছে। যে বিরাট রিয়েল এস্টেট সেক্টর, সেটা আসলে ক্যাপচার করা সম্ভব। এখনই আপনি যদি ধরেন যে আইপিসিএম 35 লাখ কর্মসংস্থানের কথা বলছে, সেটার একটা বড় অংশ রিয়েল এস্টেট সেক্টর সম্ভব। কনস্ট্রাকশন কাজের সঙ্গে আমাদের প্রায় 35-40 লাখ লোক সবসময় এঙ্গেজ থাকে কনস্ট্রাকশন সেক্টরের সঙ্গে, এটা আসলে বড় অংশ রিয়েল এস্টেট সেক্টরই যায়। তো আমাদের রিয়েল এস্টেট সেক্টর এখন যেমন বছরে 15 থেকে 16,000 প্লট বিক্রি হয় কোম্পানিগুলো, সেটা যদি ধরেন 30,000-এ উন্নীত হয়, সেক্ষেত্রে তো এই কর্মসংস্থান দ্বিগুণ এমনি হওয়া সম্ভব। এটা একটা গ্রিন অ্যাপারেল নিয়ে বলছিল যে যেমন জনাব শরীফ জহির, তিনি একজন অনন্ত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, তিনি বলছিলেন যে গ্রিন অ্যাপারেল ভারতের মতো দেশ কিন্তু মানে অর্থনীতির যে হাইটেক থেকে শুরু করে এগুলোতেও তারা করছে, তারপরও তারা যে কিন্তু অ্যাপারেল এক্সপোর্টটাকে চেস করছে এরকম উন্নয়নশীল বিশ্বে সবাই, বিকজ যে ভলিউম সামনে বাড়বে, আরও বেশি কর্মসংস্থানের সুযোগ এখন পর্যন্ত আছে, বিকজ আমাদের সব মানুষ তো আর এখনও উচ্চশিক্ষিত হয়ে ওঠেনি বা টেকনোলজি এডুকেটেড হয়নি। তো তিনি বলছিলেন যে আসলে যে সার্কুলার ইকোনমি, গ্রিন ইকোনমি, এগুলোর ক্ষেত্রে যে আপনার ডিমান্ড তৈরি হচ্ছে, যে এগুলো যে একটা বাধ্যবাধকতা আসছে উন্নত বিশ্বের বাইরের কাছ থেকে, এগুলোতে বিনিয়োগ বাড়াতে হবে। আইএফসিও একই কথা বলছে। তবে আরেকটি খাতের কথা আপনি বলছিলেন যে পেইন্ট অ্যান্ড ডাই, যে আসলে এই বিষয়টা নিয়ে আসি। পেইন্ট অ্যান্ড ডাই তো আমরা যদি মনে করি যে শুধু পেইন্ট তো আসলে ছোট ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেটের ব্যাকআপ হিসাবে যেটাকে আমরা ব্যবহার করি। এর সঙ্গে ডাই যেটা আসলে আমাদের আরএমজির ব্যাকআপ হিসাবে, আমাদের আরএমজি তো আপনি জানেন যে এখন আমরা বাংলাদেশে মানে ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট এক্সপোর্টার আরএমজিতে। বাংলাদেশের আসলে মেইন ইন্ডাস্ট্রি আরএমজি, এখানে প্রায় 40 লাখ লোকের কর্মসংস্থান রয়েছে। তো আরএমজির যে র মেটেরিয়াল আমাদের এখানে, আপনি জানেন যে আমাদের আরএমজিতে হয়তো আমরা র মেটেরিয়ালের বড় অংশ এখন ইম্পোর্ট করি। আমাদের এখানে ভ্যালু এডিশন 30 থেকে 50% পর্যন্ত। এটার বড় কারণ হলো আমাদের আসলে কটন থেকে শুরু করে কেমিক্যাল, পেইন্ট, এগুলো ইম্পোর্ট নির্ভর। তো এখানে মূল্য সংযোজন বাড়লে এই শিল্পগুলোতেও কর্মসংস্থান হবে। এক্স্যাক্টলি। সো এই জন্যই আমাদের আসলে এখানে ডাই ইন্ডাস্ট্রিতে একটা বিরাট ইনভেস্টমেন্টের অপরচুনিটি আছে। সো এখানে যদি আমরা র মেটেরিয়াল তৈরির সক্ষমতা অর্জন করতে পারি, সেক্ষেত্রে আমাদের দুইটা জিনিস হবে, একটা হিউজ কর্মসংস্থান তৈরি হবে, আর একটা আমাদের আসলে আরএমজি ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালটা আমরা এখান থেকেই পাবো। আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা আমরা লোকাল থেকে আসলে আমরা সংগ্রহ করতে পারবো। আরেকটা বিষয় বড় করে এসছে ডিজিটাল ইকোনমি, আপনি জানেন এই আইএফসির প্রতিবেদনে। ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে আইএফসি যেটা বলছে যে আসলে আমাদের ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে একটা বড় অপরচুনিটি আছে। বড় কারণ আসলে আমাদের ইকোনমির এখনো বড় অংশ ইনফর্মাল। হ্যাঁ, এই ইনফর্মাল ইকোনমিটাকে আসলে ফর্মাল ইকোনমির মধ্যে নিয়ে আসলে আমাদের ডিজিটাল ইকোনমি একটা বড় ইকোনমি হওয়ার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে তারা একটা সমস্যার কথা উল্লেখ করছে। এখন পর্যন্ত আমরা যেটা আসলে আমাদের আসলে এই যে মোবাইল ফাইন্যান্সিংয়ে আমাদের যে ট্রানজ্যাকশনের লিমিট সেটা কম, নানা রেগুলেশন একটু বেশ কঠিন উল্লেখ করছে আইএফসি। সো আপনি বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেছেন আর ডিজিটাল ইকোনমি নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন। সো আপনি যদি বলতেন যে আসলে আইএফসি ডিজিটাল ইকোনমি নিয়ে কি সাজেস্ট করছে এবং বাংলাদেশ কি পরিস্থিতিতে আছে। ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে যেমন কি যে আপনার কিছু রেস্ট্রিকশন, ওভারঅল বাংলাদেশ তো একটা দীর্ঘদিন ধরে একটা রেস্ট্রিকটিভ রেজিমে আছে। যেমন যে আপনার যে হয়তো সবচেয়ে বেশি ইনভেস্ট করতে পারে তাকে হয়তো ইনভেস্টমেন্টটা করতে দেওয়া হচ্ছে না এই সেক্টরে। এই ধরনের ইস্যু কিন্তু দীর্ঘদিন ধরেই বিভিন্ন সেক্টর ইনভেস্টররা বলে আসছিলেন। তো গতকালকে সেই প্রোগ্রামে বিকাশের এমডি ছিলেন, তিনি বলছিলেন যে ক্ষুদ্র যে ডিজিটাল লোন এগুলো ডিসবার্স করার অ্যাপ্রুভাল দেওয়া হোক, যাতে আপনার এতে এসএমই ফাইন্যান্সিং থেকে শুরু করে এই কাজগুলো অনেক সহজ হয়ে যাবে।
এরকম। আচ্ছা, একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা যে নয়ন ভাই, যে প্রত্যেকটা সেক্টরই কিন্তু যে মানুষকে কেন্দ্র করে, যেখানেই যে বাংলাদেশের যে জনবহুল যে মার্কেট, যে প্রত্যেক 4টা সেক্টরই এই জনবহুল মার্কেটটাকে অ্যাড্রেস করছে এবং জব ক্রিয়েশনটা ওইখানে। বিডা চেয়ারম্যান বলছিলেন যে, তিনবার বলেছেন যে আমাদের অল ফোকাস ইনটু ইজ টু ক্রিয়েট জবস, হ্যাঁ, অ্যান্ড দ্যাটস রিয়েলি এনকারেজিং। ইনভেস্টমেন্ট সামিটের গত 3 দিন ধরে আপনি খুব কাছ থেকে অবজার্ভ করছেন, একটি ইকোনমিক জোনে ঘুরে এসেছেন। সো অনেক বিনিয়োগকারীর সঙ্গে আপনার কথা হয়েছে, বোথ লোকাল এবং ইন্টারন্যাশনাল। তো যারা এসছে তাদের সঙ্গে আপনি কথা বলেছেন, গভর্নমেন্টের বিভিন্ন ভাষণ শুনেছেন। সো এখন পর্যন্ত আপনি আসলে ইনভেস্টমেন্টদের মধ্যে কেমন হোপ দেখছেন, বা সরকারের পক্ষ থেকে কেমন মানে ইনিশিয়েটিভগুলো দেখছেন, যদি একটু জানাতেন। আচ্ছা, এই যে আমি একটু আগে বলছিলাম যে একটা রেস্ট্রিকটিভ রেজিম ছিল, আর আমলাতান্ত্রিক জটিলতা এবং কিছুটা ইন্টিগ্রেটেড ইস্যু। আপনি জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক পর্যন্ত যে বিভিন্ন কারণ উল্লেখ করেছে যে কোম্পানিগুলো কি কি বাধা ফেস করে, হাই ট্যাক্স, তারপরে এই যে ব্যুরোক্রেসি, তারপরে হচ্ছে যে করাপশন। হ্যাঁ, করাপশন ইজ ওয়ান অফ দ্য, সরকারি সেবা যে প্রাপ্তি বিনিয়োগকারীদের, সেখানে তাদের অনেক হ্যাসেল পোহাতে হয়, এই জিনিসগুলো এসছে। তো ইনভেস্টরদের প্রত্যেকটা সেশনেই তাদের এক্সপেকটেশন যে এখন যে একটা রিফর্ম ইনিশিয়েটিভ হচ্ছে, যেমন যে আপনার কাস্টমসের অটোমেশন, এইচএস কোডে পণ্য আসবে, এখানে জট ঝামেলা, জাস্ট ইন্সপেকশন, প্রত্যেকটা মানে কনসাইনমেন্ট ধরে ধরে ইন্সপেকশন তো আসলে পৃথিবীতে কেউ এই আধুনিক যুগে করে না। দ্যাট মিনস, কিন্তু কেউ যদি সেখানে মিস ডিক্লারেশন করে তার শাস্তি হবে, এই শাস্তির ভয়ে সে আপনার, তো এই ধরনের সিম্পলিফিকেশনগুলো হতে হবে এবং হওয়ার কিছুটা এক্সপেকটেশন আগের চাইতে এখন বেশি। আমরা যদি উদাহরণ হিসাবে বলতে চাই যে জমি সংক্রান্ত একটা জটিলতা আপনি কোরিয়ান ইপিজেডে জানেন, তো এই সরকার কিন্তু এটা সলভ করে দিয়েছে এবং এটা একটা ভালো বার্তা গেছে। আর তারপরে ইরেশনাল ট্যাক্স রেজিম যেগুলো, এগুলো অ্যাড্রেস করার একটা এনবিআর এর মধ্যেও দেখা যাচ্ছে যে তারা এগুলো অ্যাড্রেস করতে চাচ্ছেন। অ্যান্ড এটা হচ্ছে যে সবাই দেখতে চাচ্ছেন আসলে শেষ পর্যন্ত এই সংস্কারগুলো কতটা হয় নিশ্চয়ই, কিন্তু তাদের এক্সপেকটেশন বা তাদের পজিটিভ, মোর পজিটিভ দেন বিফোর। তাহলে আমরা একটা আসলে পজিটিভ একটা চিন্তা করতেছি যে আসলে এই ইনভেস্টমেন্ট সামিটের মাধ্যমে বাংলাদেশ নতুন একটা যুগের মধ্যে যাচ্ছে এবং সরকারও সেই উদ্যোগগুলো নিচ্ছে এবং বিনিয়োগকারীরাও একটা নতুন স্বপ্ন দেখছে। না, নিশ্চয়ই স্থানীয় বিনিয়োগকারীরা কিছু বিষয় যেমন জ্বালানি যে এবং বিদ্যুতের যে সমস্যাটা, এই ব্যাপারে তারা একটু কনসার্ন। এটা নিয়ে হয়তো তাদেরকে আরও আশ্বস্ত করতে হবে, সরকারকে আরও ক্লিয়ার রোডম্যাপ দিতে হবে জ্বালানির বিষয়ে। এছাড়া মোটামুটি যে ফাইন্যান্সিয়াল যে স্টেবিলিটি বা এগুলোর ব্যাপারে মোরলেস মানুষজনের অপটিমিজম এসেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ নয়ন ভাই। দর্শক, আমরা কথা বলছিলাম যে বিশ্বব্যাংক বাংলাদেশে যে প্রায়োরিটি সেক্টরগুলোর কথা বলেছে, এই যেখানে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি এবং এখানে বিনিয়োগ আকর্ষণ করতে হলে যে কি কি পদক্ষেপ নিতে হবে, কোন কোন সমস্যাগুলোকে আগে অ্যাড্রেস করতে হবে, সেগুলো নিয়ে কথা হচ্ছিল। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।